অসময়ের ভারী বৃষ্টির কবলে রাজধানী ঢাকা, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। সকালে অফিসগামী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী ৩ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। মাইলস্টোন ট্র্যাজেডির পরেও শাহজালালের রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনে অনিয়মের অভিযোগ। যে একজন 10তলা প্ল্যান নিছে এসপার রুল, কিন্তু সে 12তলা করছে। আমার এসপার ড্রয়িং এটা হলো কিনা সেটা আমি দেখিনি। পোষ্য কোটা ইস্যুতে রাকসুর প্রচারণায় ফাটা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা। আজ থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের একাংশের। এবং জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ। শুধু প্রতীকী নয়, যুদ্ধবন্ধে জোরালো পদক্ষেপের দাবি। স্বাগত। এখন বানিয়েছে পুরো আয়োজন জোরের সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি। অসময়ের বৃষ্টির কবলে রাজধানী ঢাকা। বর্ষা মৌসুম শেষ হলেও এখনও বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। রাতের পর ভোর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন বাইজিদ সাদ। সাদ, ঢাকার অনেক এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। নগরবাসীর ভোগান্তির চিত্র জানতে চাই আপনার কাছ থেকে। নগরবাসীর যে ভোগান্তি হচ্ছে সেটা নিশ্চয়ই আমার পেছনের যে দৃশ্যটি এটি দেখার পরে আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। কেননা সারা রাত ধরে যে বৃষ্টি হয়েছে সেটি সকাল 5:30 থেকে শুরু করে 7টা পর্যন্ত আরও বেশি মুষলধারে হয়েছে এবং এরপর থেকে এই যানজট জলজটে ঢাকাবাসী যারা রয়েছেন, যারা রাজধানীবাসী রয়েছেন, তাদের এত দুর্ভোগের সৃষ্টি হয়েছে সেটি আসলে তারা বলছেন। আমরা আসার পর থেকেই দেখছিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি আরামবাগে। এই এলাকায় আসলে বৃষ্টি পানি এভাবে জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আর এদিকে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলোও আসলে ঠিকঠাক না থাকায় আসলে এইভাবে পানি জমেছে। এবং সকাল থেকেই একদিকে যানজট, অন্যদিকে জলজটে যারা অফিসগামী রয়েছেন তাদের মূলত প্রথমে ভোগান্তিতে পড়তে হয় এবং সাথে সাথে রয়েছে যারা শিক্ষার্থীরা রয়েছেন স্কুল কলেজে যারা যাবেন তাদেরকেও কিন্তু পুরোপুরি ভোগান্তিতে পড়তে হয়েছে। মূলত রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে শহরে বিভিন্ন জায়গায় এরকম জলজটের সৃষ্টি হয়েছে। হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত অনেক জায়গায় হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকার মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, মালিবাগ, সায়দাবাদ, বাড্ডা, মগবাজার, বিমানবন্দর এলাকা সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা অলিগলি আমরা দেখেছি যে সেখানে কিন্তু এরকম জলাবদ্ধতার তৈরি হয়েছে। এবং এর ফলে যারা যাতায়াত করছেন এই সব সড়ক দিয়ে তাদের আসলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তারা অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশন যদি এখানে ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছে সেটি যদি আসলে ঠিকঠাক মতো করতো তাহলে আসলে তাদের এভাবে ভোগান্তিতে পড়তে হতো না এবং অফিসে যেতে বা স্কুল কলেজে যেতে কিন্তু শিক্ষার্থীদের এভাবে ভোগান্তির মুখে পড়তে হতো না। আমরা আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে সকালে যে 1 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে সেটি 70 মিলিমিটার, অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ছিল। এবং তার পরপরই সকালের যে আরেকটা বিষয় ঘটে সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। তখন সকাল 6:30 সেই যখন বৃষ্টিটি হচ্ছিল তখনও কিন্তু অন্ধকার ছিল। সেই সময়টাতেও আমরা কিন্তু দেখেছি যে সবখানেই অন্ধকার, সূর্যের দেখা মেলেনি। এবং এখন ঘড়িতে বেজে ঠিক 10টা, তবে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। তবে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে বিকেল নাগাদ এই যে বৃষ্টি সেই বৃষ্টির পরিমাণটাও কমে যাবে এবং মেঘও কমে গিয়ে তখন আকাশে সূর্যের দেখা মিলবে, সেই বার্তাটি কিন্তু তারা দিয়েছেন। এবং সেই সাথে সাথে জানিয়েছেন যে আজকে যে বৃষ্টি হচ্ছে সেটি আজকে পর্যন্তই সীমাবদ্ধ। আগামী কাল
একটা নিম্নচাপের কথা আছে, সেটি বঙ্গোপসাগর এবং তার তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে। তবে আগামী এক সপ্তাহ এরকম আর ভারী বর্ষণের কোনো সুযোগ নেই, সেই আশার বার্তাটা কিন্তু আমাদেরকে আবহাওয়া অফিস দিয়েছেন। যারা সাত সকালে মূলত বাসা থেকে বের হয়েছেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। এরপর আরও একটি বড় ভোগান্তি, যেটা ঢাকা শহরে বৃষ্টি হলেই দেখা যায় রিক্সা, সিএনজি কিংবা উবারের যত গাড়ি আছে সেগুলো কিন্তু ভাড়া বাড়িয়ে দেয়। যেখানে এক গুণের জায়গায় দ্বিগুণ তিন গুণ পর্যন্ত কিন্তু ভাড়া বেশি দিয়ে তারপরে তাদের গন্তব্যে যেতে হয়। এটি কিন্তু একটা ভোগান্তির কারণ। মূলত আজ রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে বলা হয়েছিল যে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল সময়ের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বজ্রপাত হবে। সেটিই কিন্তু আবহাওয়া অনুযায়ী সেটি হয়েছে, আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি। এবং সকাল থেকে রাজধানীবাসীর আসলে যেই ভোগান্তি, সেটি আসলে ভোগান্তি থেকে ক্ষোভে রূপান্তরিত হয়েছে। যেহেতু তাদের সকাল থেকে এভাবে কষ্ট করে যেতে হচ্ছে, সেখানে এই পানি নিষ্কাশনের জন্য এখন পর্যন্ত সিটি কর্পোরেশন, ওয়াসা বা এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এটি ঠিক এখনও হয়নি। এবং সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকার কারণে কিন্তু দুর্ঘটনাও ঘটছে, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। যারা যাতায়াত করছেন তারা কিন্তু আমাদের কাছে এই অভিযোগটাও কিন্তু করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। অসময়ের বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাইজিদ সাদ। এবার জাতিসংঘ সম্মেলন 2025 প্রসঙ্গ। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির 5 শীর্ষ নেতা। রাত 1:40 শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথ ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সফর শেষে 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতেই, সেটি হচ্ছে ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এই দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। 26 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর দিন নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত গ্লোবাল বাংলাদেশি এম্পাওয়ারমেন্ট শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। আগের স্বৈরাচারী হাসিনা সরকার প্রবাসীদের দাবি উড়িয়ে দেয়ায় হতাশ ছিলেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতোমধ্যে এসেছে আশাব্যঞ্জক বার্তা। আগস্টে নিউ ইয়র্কে এসে তথ্য উপদেষ্টাও দিয়েছিলেন আশ্বাস। প্রবাসী ইস্যুটা বাংলাদেশে এই প্রথম রাজনৈতিক দলগুলোর তর্কের বিষয়ে পরিণত হয়েছে, যে আসলে তাদেরকে আমরা স্পেস দিব কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোতে, তাদেরকে কিভাবে নির্বাচনে আমরা নিয়ে আসবো। ফলে আমি মনে করি এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, এবং এখানে আমি মনে করি যে প্রবাসীদের ভোটের সর্বশেষ এই স্যারও যেহেতু এই কথাটা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা,
ফলে আমি মনে করি যে এটা বাস্তবে রূপায়িত হবে। দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখা এই প্রবাসীরা এবার আর শুধু আশ্বাস শুনতে রাজি নয়, তারা চাইছেন সময়সূচি সহ সুনির্দিষ্ট পরিকল্পনা, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। আমাদেরকে আসলে অনেকবারই আশ্বস্ত করা হয়েছে যে আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের জন্য আসলে ভোট দেওয়ার একটা, আমাদের এখানে যারাই আছি আমরা দ্রুত আমাদের 2টা পাসপোর্ট আছে, সো আমাদের আসলে অধিকার যে আমরা ভোট দেওয়ার। আমার মতো অনেক প্রবাসীরা আছে যারা ভোট দিতে চায় কিন্তু ভোট দিতে পারছে না। বাংলাদেশে থাকাকালীন সময় আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন যেহেতু আমেরিকায় আছি, আমরা আশা করি এই সরকার আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একাধিকবার স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের সময় প্রবাসীদের অর্থনৈতিক চাপ ও সংহতি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, এমনটাও মত অনেকের। প্রবাসীদের মতে এই সরকারের আমলে তাদের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক সরকারের সময় তা বাস্তবায়নের আশা ক্ষীণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনটি যেমন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জায়গা, ঠিক তেমনি প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানটি হতে পারে অভ্যন্তরীণ রাজনীতির এক বড় ধাপ। এই সফরে প্রধান উপদেষ্টা যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা দেন, তবে এটি হতে পারে ইতিহাসের নতুন সূচনা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকাল 8:25 বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন নূর। বাইরে চিকিৎসা নিতে চাননি তিনি, তবে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই বলে মেডিকেল বোর্ড জানালে দলীয় ও পারিবারিক সিদ্ধান্তে তিনি সিঙ্গাপুর যেতে রাজি হন। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা নিতে হবে নূরকে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান আরও বলেন, এই ঘটনায় তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি, এটাও সরকারের ব্যর্থতা। তার নাকের যে হাড় ইতিমধ্যে ফ্র্যাকচার হয়েছে, নাজাল বোন ফ্র্যাকচার যেটাকে বলে, এটা আসলে বাংলাদেশে এটার কোনো অপারেশন সেভাবে হয় না। এই জন্যই মূলত ডাক্তারদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য আমরা দলীয় এবং পারিবারিকভাবে তাকে আমরা বিদেশে পাঠানোর উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় আজকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। 4 থেকে 6 সপ্তাহ পরিপূর্ণ সুস্থ হতে তার সময় লাগবে। আশা করি আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই তিনি আবার দেশে ফিরে আসবেন। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে গড়ে উঠেছে বহুতল ভবন। এ নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিভিল অ্যাসোসিয়েশনের সতর্ক বার্তা সত্ত্বেও দাঁড়িয়ে গেছে অসংখ্য উঁচু দালান। প্রশ্ন উঠেছে, এখানে কি কেবল অনুমোদনের অনিয়ম, নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি মিলিয়েই তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট, যার কারণে ঝুঁকিতে আকাশপথের নিরাপত্তা সহ রাজধানীবাসীর ভবিষ্যৎ। বিপ্লব মানবের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। নামছে বিমান, মনে হচ্ছে এই বুঝি কোনো ভবন ভেদ করে ধসে পড়বে। এজন্য দুর্ঘটনাকে নিচ থেকে আমন্ত্রণ জানানোর মহা আয়োজন। দৃশ্যটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকা উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির। অনেকটা মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুলের সেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। গত 22 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 36 জনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা। এরপর অবস্টেকল লিমিটেশন সারফেস শনাক্তে নতুন করে শুরু হয় জরিপ। বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির সারি সারি বহুতল ভবন, কোনোটি 6 তলা, কোনোটি 8। অথচ বিমান চলাচলের নিরাপত্তার জন্য এই ট্রানজিশনাল সারফেস বা হলুদ সীমারেখায় এমন উচ্চ ভবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল সিভিল অ্যাভিয়েশন। তারা যে আমাদেরকে কোঅর্ডিনেটসটা দিয়েছিলেন এবং অ্যাকচুয়াল যে কোঅর্ডিনেটস আমরা যেটা গিয়ে অনগ্রাউন্ডে পেয়েছি, এটার মধ্যে একটু তারতম্য।
প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির ৩০ নম্বর প্লটে মায়াকাব্য নামের ভবনটি পড়েছে হলুদ সীমারেখায়। এটি নোটিশ পাওয়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি। পাশের ভবন ভার্টিক্যাল 2 এর ফ্ল্যাট মালিকরাও পেয়েছেন নোটিশ। এসব ভবনে যারা বাস করেন তাদের অধিকাংশ অভিনেতা, অভিনেত্রী এবং ব্যবসায়ী। এ বছরের মে মাসে রাজুকের মাধ্যমে এমন 6টি ভবনের বর্ধিত অংশ ভাঙার নোটিশ দিয়েছিল সিভিল এভিয়েশন। এসব ভবনে মোট ফ্ল্যাট সংখ্যা 106। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে সোসাইটির আরও 87টি ভবনের নাম। সামনের কিছু বিল্ডিংকে হাইট বেশি দেওয়া হয়েছে পিছনের। মায়াকাব্যের 8 তলায় ফ্ল্যাট কিনেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সব নথিপত্র দেখেই ফ্ল্যাট কিনেছেন বলে দাবি তার। তবে সিভিল এভিয়েশন বলছে ভবনটির অনুমোদন ছিল 7 তলা, করা হয়েছে 8 তলা। নতুন করে উচ্চতা দেওয়ার ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে এটা তো আমরা দায়ী না। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যদি সরকারের প্রয়োজন হয় বা সরকারের কোনো কাজে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমি যেহেতু দায়ী না, আমি আমার ক্ষতিপূরণ চাই। আমাদের বিধানে এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নেই। এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয় ক্ষতিপূরণের বিষয়টি সরকার যেভাবে নির্ধারণ করবেন বা তারা যদি আবেদন করেন কোন কর্তৃপক্ষ দেবেন বা কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া হবে বা কোন খাত থেকে যাবে, এটা মনে ভবিষ্যতে হয়তো বা সরকার নির্ধারণ করতে পারেন। অভিযোগ যাচাইয়ে মায়াকাব্যের নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডপ্যাক লিমিটেডের অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ফোন করেও পাওয়া যায়নি কাউকে। ব্লক করে দেয়া হয় প্রতিবেদকের নম্বর। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রাজুক চেয়ারম্যান বলছেন ভবন নির্মাণে গাফিলতি ছিল 3 পক্ষেরই। ভবন নির্মাতা, সিভিল এভিয়েশন, রাজুক, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ভেবেছো একটা হাইট আমাদেরকে দিছে, এখন তারা বলতেছে এই হাইট দেওয়া যাবে না। এই যে জিও কোঅর্ডিনেট যেটা তারা যে এই লেভেলটাকে ধরছে, তারা বলতেছে এই কোঅর্ডিনেটটা তাদেরকে সাপ্লাই করছে ওই বাড়িওয়ালা বা ডেভেলপার। তার মানে তারা ভুল তথ্য দিছে যে একজন 10 তলা প্ল্যান নিছে অ্যাজ পার রুল, কিন্তু সে 12 তলা করছে। তাহলে 12 তলা করলো কীভাবে? আমি এটা সুপারভিশন, আমার অ্যাজ পার ড্রয়িং এটা হলো কি না সেটা আমি দেখি নেই, নাহলে কীভাবে 12 তলা হলো? এই জন্যই বলছি রাজুক, এখানে রাজুকও দায়ী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে গত 20 জুলাই ক্যাটেগরি 2-তে উন্নীত করা হয়েছে। আগে উড়োজাহাজ অবতরণের সময় বৈমানিকদের অন্তত 232 ফুট দূর থেকে রানওয়ে দেখতে হতো। সেখানে নতুন নিয়মে তা এখন 132 ফুট। আর এই পরিবর্তনেই আরও কঠোর হয়েছে উচ্চতা নীতিমালা। প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে বেড়ে ওঠা এই উচ্চ ভবনগুলো ঘেঁষেই প্রতিনিয়ত এভাবেই অসংখ্য ফ্লাইট ওঠানামা করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ যাত্রী সুবিধা, যাত্রী নিরাপত্তা ও এখানকার বিমান চলাচলের নিরাপত্তার প্রশ্নে এখন ভুক্তভোগী এখানকার অসংখ্য ফ্ল্যাট মালিকরা। সিভিল এভিয়েশন ও রাজুকের এই নকশা জটিলতার গাফিলতিতে যেখানে তারা দায় এড়াতে চাইছে, সেখানে ভুক্তভোগীদের প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থ যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটির দায়ভার কে নেবে? শাহরিয়াজামান পুলক, এখন, ঢাকা। পোষ্য কোটা ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে হারিয়েছে নির্বাচনী আমেজ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাও চলে যাচ্ছেন পূজার ছুটিতে। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কমিশন বলছে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রায় 3 যুগ পর রাকসু নির্বাচন। 28 জুলাই তফসিল ঘোষণা দিয়ে ডামাডোল বাজে নির্বাচনের। পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটারের দাবি, ডোপ টেস্টের বিলম্ব সহ নানা কারণে 5 বার হয় পুনঃতফসিল আর 3 বার পেছানো হয় নির্বাচনের তারিখ। সব ছাপিয়ে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা স্বস্তি দেয় ক্যাম্পাসের প্রায় 30,000 ভোটারকে। এরপর প্রতিদিনই পাল্টে যেতে থাকে প্রার্থীদের প্রচারণার ধরন। বৈচিত্র্যময় লিফলেট, নেতৃত্বের প্রতিযোগিতায় প্রার্থীদের চলে দিনরাতের দৌড়ঝাঁপ। নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। তবে গেল 17 তারিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার 3 দফার আলটিমেটাম রাকসু নির্বাচন ঘিরে সংশয় তৈরি করে। প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে পোষ্য কোটার পুনর্বহলে প্রতিবাদী হয় শিক্ষার্থীরা। চলে আমরণ অনশন আর বিক্ষোভ। এক পর্যায়ে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি। এমন পরিস্থিতিতে গেল 2 দিন ক্যাম্পাসে কমেছে ভোটের আমেজ।
পোষ্য কোটার প্রতিবাদে রাত দিনের আন্দোলনে আবাসিক হল, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে দেখা যায়নি কোনো প্রার্থীকে, যাতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে 900 প্রার্থীর। রাকসু আমেজ হারায় ফেলছে। এখানে ভোটারদের মনোবল যেরকম ভেঙে গেছে এবং যারা প্রার্থী রয়েছে তাদেরও মনোবল ভেঙে গেছে, এবং আমরা যে উৎসবমুখর একটা রাকসুর পরিবেশ দেখছিলাম, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের পিক টাইম, এখন এই 2-3 দিন হয়তো আমরা আরও বেশি পরিশ্রম করব, আমাদের উৎসাহটাই হারিয়ে গেছে এবং আমরা সকলে এখন দুশ্চিন্তাগ্রস্ত আমাদের এই রাকসুটা কোন দিকে যাচ্ছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিবেশ সৃষ্টি করেছে, কারণ আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই রাকসু নির্বাচন করার। রাকসু আমাদের অবশ্যই একটা বড় জায়গা, কিন্তু যখনই সেটা কোটা চলে আসে সেই জায়গাটা অবশ্যই একটা প্রভাব ফেলে। এই সংকটটা আসলে একটু হইলেও আমাদের প্রচারণার জায়গায় আমরা কনফিউজড আর কি। ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে 25 তারিখে নির্বাচন হবে কিনা। লজ্জা যার দিকে পাবে না তার দিকে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় পরে রাকসু নির্বাচন গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলছেন তারা। আসলে আমরা চিন্তায় ছিলাম যে আসলে রাকসু নির্বাচনটা হবে কি হবে না। অনেক স্টুডেন্ট দেখা গেছে কালকের ঘটনার পর আবার বাড়িও চলে গেছে। আমাদের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। প্রার্থীদের মধ্যে যে আমেজটা ছিল, যে চাহিদা ছিল, ভোটারদের মধ্যে চাহিদা ছিল, তার দুটোর একটা এখনো নেই। কমিশন বলছে এরই মধ্যে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা, ফলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা দেখছেন না। আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ আমাদের চোখের সামনেই আছে, এটাও প্রায় শেষের দিকে। সব মিলিয়ে আমরা আমাদের বলা যায় যে রাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় আমাদের 80%ই বলা যায় মানে কমপ্লিট হয়েছে। আমাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছি এবং আপনারা নিশ্চয় জানেন যে যারা আন্দোলনে আছে একটা মানে গ্রুপ শিক্ষক, অফিসার, কর্মচারীরা, তারা মানে অলরেডি ঘোষণা দিয়েছেন যে রাকসু নির্বাচন, রাকসু কার্যক্রম এটা তাদের কর্মসূচির আওতামুক্ত থাকবে। পোষ্য কোটার পুরোপুরি বাতিল চেয়েছে শিক্ষার্থীরা, তবে শনিবার রাতের পোষ্য কোটা স্থগিত বলে যে সিদ্ধান্ত জানিয়েছিল উপাচার্য, তাই অব্যাহত রাখা হয়েছে সিন্ডিকেট সভার পরেও। তাতে হতাশ প্রার্থীরা নির্বাচন নিয়ে হারাচ্ছেন আগ্রহ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। এদিকে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে অচল হয়ে পড়েছে কার্যক্রম, প্রভাব পড়েছে রাকসুর প্রচারণায়। এ নিয়ে সবশেষে জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি ও দাবি দাওয়াগুলো কি কি এবং রাকসু নির্বাচনে আন্দোলনের প্রভাব কেমন দেখছেন? রাত্রি আসলে এই আন্দোলনের প্রভাব পুরোটাই পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং রাকসু নির্বাচনে। আমরা এখন যেটি দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচু তলায় সেখানে কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন, এখানে তারা অবস্থান করছেন এবং সকাল 11টার সময় শিক্ষকরা সিনেট ভবনের সামনে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো নিয়ে আসলে মানববন্ধন করবেন। এখানে কর্মকর্তা কর্মচারীরা যে অবস্থান নিয়েছেন তারা বলছেন সকাল থেকেই তারা পুরো বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন রেখেছেন, প্রধান ফটক বন্ধ, পরিবহন বন্ধ, লাইব্রেরি বন্ধ এবং ক্লাস পরীক্ষা বা অন্যান্য যে সমস্ত একাডেমিক কার্যক্রমগুলো রয়েছে সেখানে তারা সেটি বন্ধ রেখেছেন। তারা যেটি বলছেন যে দীর্ঘ 8 মাস থেকে তারা আন্দোলন করে আসছেন প্রাতিষ্ঠানিক যে সুবিধা সেটি ভোগ করার জন্য। তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে যে অ্যাক্টে চলে সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, সিলেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নয় এই সুবিধা এখনও আছে, সুতরাং সেই ক্ষেত্রে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সুবিধাগুলো তাদেরকে দিতে হবে। এর ক্ষেত্রে তারা যেটি বলছেন যে তাদের আসলে যেই সন্তানেরা আসলে এখানে ভর্তি হওয়ার ব্যাপারে এবং একই সাথে তাদের পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং এইভাবে 3টি দাবি তাদের রয়েছে এবং আজকে এইটি হচ্ছে আসলে মূলত তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার দাবি। কিন্তু আজকে যে 2টি দাবিতে তারা এখানে অবস্থান করছেন তারা বলছেন রাত্রি যে আসলে এই যে গেল 20 তারিখে শিক্ষকদের সাথে যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে, শিক্ষার্থী বা যে দুষ্কৃতিকারীরাই থাকুক না কেন তাদের শাস্তি দিতে হবে এবং একই সাথে যতক্ষণ না পর্যন্ত এই শাস্তি নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কমপ্লিট শাটডাউন বা কর্মবিরতি এটি চালিয়ে যাবেন এবং এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং একই সাথে তারা যে দাবিটি করছেন যে প্রশাসনিক প্রাতিষ্ঠানিক সুবিধা, সেই প্রাতিষ্ঠানিক সুবিধাও তারা নিশ্চিতের জোর এখানে দাবি করেছেন এবং সেই প্রেক্ষিতে এখানে কিন্তু আন্দোলন চলছে, যেটি কিনা আসলে রাকসুকে চরমভাবে প্রভাবিত করেছে। তো রাত্রি এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর।
পোষ্যকোটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাই শেষে ১৯ জনের আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় ভিপি পদে ২৩ জন এবং জিএস পদে ২১ জনের আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। তবে যাদের আবেদন বাতিল হয়েছে তারা রিভিউ আবেদন করতে পারবেন। আগামীকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এছাড়াও বুধবার পর্যন্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। আর বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনী আচরণবিধি সহ বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থী ও আগ্রহী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা হবে দুপুর ২টায়। আগামী ১২ সেপ্টেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী বেশ কয়েকটি বাস কোম্পানির চালক শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে চট্টগ্রাম ও সিলেট রুটে চলাচলকারী বাসগুলো এই কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, যেহেতু বাস মালিক এবং কোম্পানির বাস চালকরাও কর্মবিরতি পালন করছেন, সেক্ষেত্রে যাত্রীদের আসলে ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন? সকাল থেকেই আমরা রাজশাহীর শিরোইল যে বাস স্ট্যান্ড আছে সেখানে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের যে রুটে বাসগুলো সেগুলো কিন্তু বন্ধ আছে। শুধুমাত্র একতা বাস সেটি কিন্তু চলছে এবং অন্যান্য যে দেশ ট্রাভেলস সহ গ্রামীণ ট্রাভেলস এবং অন্যান্য যে বাসগুলো আছে এই রুটে চলে সেগুলো কিন্তু বন্ধ আছে। মূলত এখানে যারা চালক এবং সুপারভাইজার, সহকর্মী যারা আছেন, সহকারী সহ তাদের যে বেতন ভাতা বা পারিশ্রমিক সেটি অনেকটাই অন্যায্য এবং এটা এই কারণে যাতে তাদের বেতন ভাতাটা বা পারিশ্রমিক একটু বৃদ্ধি করা হয় এমন দাবি তুলে কিন্তু তারা বেশ কয়েক দফা ধরেই এই ধর্মঘট কিন্তু পালন করছেন এবং তারা কর্মবিরতিতে আছেন। আজও কিন্তু ভোর রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা তাদের যে ধর্মঘট এবং কর্মবিরতি সেটি কিন্তু পালন করছেন। এখানে তাদের এই হঠাৎ সিদ্ধান্তর কারণেই মূলত যারা যাত্রী অগ্রিম টিকিট কেটেছিলেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং তারা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রুটে যাওয়ার জন্য এখানে যখন এই বাস স্ট্যান্ডে আসছেন এবং আসার পরপরই তারা যখন দেখছেন যে কাউন্টারগুলো বন্ধ আছে, বন্ধ থাকার কারণে কিন্তু তারা ভোগান্তিতে বেশি পড়েছেন, কারণ তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারবেন না এবং বিকল্প পরিবহন সংকট কিন্তু দেখা যাচ্ছে এখানে এবং তারা বিকল্প পরিবহনগুলোতে যাওয়ার জন্য কিন্তু ঝুঁকছেন। পাশাপাশি এখানে যারা মালিক, শ্রমিক এবং সুপারভাইজার আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আমরা একটা সমাধানের চেষ্টা করছি যাতে পারিশ্রমিক বৃদ্ধি করে চালক, সুপারভাইজার সহ যারা সহকারী আছেন তারা একটি যৌক্তিক পারিশ্রমিক পান, সেটি নিয়ে তারা কথা বলছেন। রাত্রি এই ছিল রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড থেকে কর্মবিরতির সবশেষ তথ্য আমার কাছে। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহী ঢাকা রুটে চলাচলকারী বেশ কয়েকটি বাস কোম্পানির চালক শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান। বাজারে নেই ডলার সংকট, বেড়েছে রিজার্ভ রেমিটেন্সের প্রবাহ, আমদানিও করছেন ব্যবসায়ীরা। তবুও কেন কমছে না দেশের বাজারে ডলারের দাম? আমদানিকারকরা বলছেন টাকার বিপরীতে ডলারের দাম না কমায় বাড়তি খরচ হচ্ছে ভোক্তাদের। আমদানি নির্ভর একটি দেশের জন্য যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তবে রপ্তানিকারক আর ব্যাংকাররা দেখাচ্ছেন পাল্টা চুক্তি। কাজী মাহফুজের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতিকে ভুগিয়েছে ডলার সংকট। অনেক আমদানি পণ্যের দামও বেড়ে যায় এজন্যে। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ কমে যায়। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার সরবরাহে হিমশিম খাওয়ায় সীমাহীন জটিলতায় পড়েন আমদানিকারকরাও। তবে 2025-26 অর্থ বছরের শুরুতেই ডলার সরবরাহে আসে নতুন গতি। প্রবাসী ও রপ্তানি আয়ে দেখা যায় রেকর্ড বৃদ্ধি। বৈদেশিক দায় শোধের পরও বাজারে ডলারের সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে। এমনকি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো কিনছে।
চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় $175 কোটি কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের প্রাপ্যতা বাড়লেও কমেনি দাম, এখনও 122 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এতে বেশি দামে এলসি খুলতে হচ্ছে পণ্য আমদানিকারকদের, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে, বাড়ছে পণ্যের দাম। এখন কিন্তু অ্যাভেলেবেল ডলার হয়ে গেছে, তো এখনও কিন্তু ওই আগের ডলারে কন্টিনিউ করতেছে 122.50 আজকের ব্যাংকের রেট। তো এটা আমরা তো স্বভাবতই মনে করছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এসে হয়তো ডলার কমবে, কিন্তু ডলার কমে নাই, আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে ওই ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনও ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ডলারের দাম না কমলে ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলারের দাম কমানো যায় কিনা তা ভাবার পরামর্শ আমদানিকারকদের। এখানে সবকিছু ডলারের উপর নির্ভরশীল। এখন ডলার তো বিদেশ থেকে এত ডলার আসার পরও, রিজার্ভ বাড়ার পরও কেন ডলার দাম কমতেছে না, ডলার দাম কেন বাড়তেছে? সরকার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এগুলির দিকে যেন একটু নজর দেয়। আগে কি হতো, সব বড় যারা আমদানিকারক হতেন তারা এলসি করতে পারতেন, যেহেতু ডলারের সংকট ছিল। ব্যাংক সুবিধা দেওয়ার কারণে বড় বড় ব্যবসায়ীরা সেই সুবিধাটি ভোগ করতেন, কিন্তু এখন সবাই এলসি করতে পারছেন, ছোট মাঝারি বড় সবাই আমদানি করতে পারছেন। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি বাড়ালে ডলারের দাম কিছুটা কমতে পারে। এতে আমদানি বাড়লেও রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা আছে বলছেন তারা। ব্যাংকগুলো যদি ভালোভাবে বিহেভ করে এবং মার্কেটে যদি স্বচ্ছতা থাকে এবং যদি ম্যানিপুলেট না হয় অথবা সিন্ডিকেটিং যদি না হয়, তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। তবে যতটুকু কমলে পরে আমাদের ইনফ্লেশনের একটা বিষয় আছে, ইকোনমিক সাইকেলিংয়ের বিষয় আছে, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশে 6,800 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সিলেট নগরীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। অভিযানের আরও খবর জানাতে নগরীর রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন গুলজার আহমেদ। গুলজার, এ পর্যন্ত কতগুলো অবৈধ অটোরিকশা জব্দ করা হয়েছে এবং অভিযানের বিষয়ে প্রশাসনের কঠোরতা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, প্রায় দীর্ঘদিন পরে সিলেট নগরীর যে যানজট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের যে আজকের অভিযান, সেটি শুরু হয়েছে সকাল 9টা থেকেই। সিলেটের বিভিন্ন পয়েন্টে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট আছে, বিশেষ করে রিকাবি বাজার, চৌহাট্টা, জিতু মিয়ার পয়েন্ট, নায়েরপুর সড়ক এবং শহীদ বাজার সহ অন্ততপক্ষে 10টি জায়গায় পুলিশ এবং ট্রাফিক বিভাগ একসাথে মিলিত হয়ে তারা এই অভিযান চালাচ্ছে। তো এখন পর্যন্ত যে তথ্য রয়েছে যে পুরো নগরীতে প্রায় 8টির মতো অটোরিকশা তারা জব্দ করেছে এবং রেকিং করেছে। সেগুলো যেহেতু দিনের শুরুটা হয়েছে, অর্থাৎ সারা দিন চলবে। কিছুক্ষণ আগেও আমাদের সাথে সিলেটের মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার আছেন আব্দুল কুদ্দুস চৌধুরী, তিনি বলছিলেন যে সিলেটের মানুষ আসলে এরকম যানবাহন মানে অনিয়ন্ত্রিত থাকায় তারা নানানভাবে ভোগান্তিতে পড়ছেন এবং যানজট বেড়েই চলছে। সবার সম্মতিক্রমে আসলে যখন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়, সেই সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী যে সকল যানবাহনের লাইসেন্স নেই বা ফিটনেসবিহীন আছে, বিশেষ করে অটোরিকশা, সিএনজি কিংবা 3 হুইলার যেগুলো আমরা বলছি, অর্থাৎ টমটম, এগুলো যাতে শহরে চলাফেরা না করতে পারে, সেজন্য তাদের এই অভিযান চলছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরেকটি বিষয় বলেছেন যে নগরীতে অবৈধ স্ট্যান্ডের সংখ্যা অর্থাৎ প্রচুর রয়েছে। তো এই অভিযান শেষ হওয়ার পরেই মূলত তারা আরো কয়েকদিন পরে, 2-3 দিন পরে যে অবৈধ স্ট্যান্ড যেগুলো আছে, সেই স্ট্যান্ডগুলো আসলে তারা অভিযানে নামবেন, যাতে অবৈধভাবে কোনো ধরনের স্ট্যান্ড না থাকতে পারে। তো সব মিলিয়ে আজকের যে অভিযান আমরা দেখছি আসলে চোখে পড়ার মতো, যদিও মেট্রোপলিটন পুলিশ বলছে যে তাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলবে যতদিন পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফিরে না আসে। তো এই ছিল আমার কাছে আজকের যে সিলেট থেকে সর্বশেষ তথ্য। রাত্রি লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ। ফেনীতে বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। সর্বমোট 150টি মণ্ডপে পালিত হবে শারদীয় দুর্গা উৎসব। মন্দিরগুলোতে প্রতিমা তৈরি সহ নানা আয়োজন চলছে জোরে সোরে। এ নিয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হয়েছেন সুলাইমান ডালিম। ডালিম, দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখছেন? আর কিছুদিন বাদেই তো দুর্গাপূজা, তো সব মিলে আসলে সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে।
রাত্রি ফেনীতে চলতি মৌসুমে কিন্তু দুর্গাপূজার যে মণ্ডপের সংখ্যা সেটি কিন্তু গত বছরের চাইতে 4টি বেড়েছে। সর্বমোট ফেনীতে 150টি মণ্ডপে কিন্তু এবার শারদীয় দুর্গোৎসব পালন হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে যে দুর্গাপূজা উদযাপন হচ্ছিল সেই ক্ষেত্রে কিন্তু গত বছর বন্যার কারণে ফেনীতে অতটা স্বস্তিতে কিন্তু মানুষ দুর্গাপূজা এবং দুর্গোৎসব যেটি পালন করতে পারেনি। এবছর আমরা কথা বলেছি হিন্দু ধর্মাবলম্বী যারা নেতা রয়েছেন তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর বেশ স্বস্তি এবং শঙ্কামুক্ত ভাবে তারা কিন্তু দুর্গাপূজা পালন করতে চান। এবং আমরা কথা বলেছি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে। পুলিশ প্রশাসন এবং এই আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকের বাইরেও কিন্তু সাধারণ পোশাক এবং গোয়েন্দা নজরদারি যেটি সেটিও বাড়ানো হবে বলে আমাদেরকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরদিকে জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুর্গা মণ্ডপগুলোতে যাতে নির্বিঘ্নে মানুষ পূজা মণ্ডপ এবং পূজা অর্চনা করতে পারে এবং এই উৎসবটি যেন সার্বজনীনভাবে এই পালিত হতে পারে সেজন্য কিন্তু তারা যথাযথ উদ্যোগ কিন্তু নিয়েছেন। ফেনীতে আমরা যেটি দেখেছি যে মোট 150টি পূজা মণ্ডপে কিন্তু পুজো উৎসব পালন হচ্ছে। আমরা এখন যেটি আছি এটি হচ্ছে ফেনী শহরতলির কালীদহের এই তপোবন আশ্রমে। আমরা দেখতে পাচ্ছি যে শেষ সময়ের যে প্রস্তুতি এবং প্রতিমায় যে রং তুলির আঁচড় সেটি কিন্তু দিচ্ছে যে কারিগররা। তবে কারিগরদের সাথে আমরা কথা বলছি যে গত বছরের তুলনায় এবছর যে রং, কাঠ এবং অন্যান্য প্রতিমার যে উপকরণ রয়েছে সেই উপকরণগুলোর দাম বেড়েছে, যার ফলশ্রুতিতে প্রতিমার যে দাম সেটিও বেড়েছে। তবে যে কারিগরদের যে মজুরি সেটি কিন্তু বাড়েনি তারা বলছেন, যার ফলশ্রুতিতে কিছুটা অস্বস্তি তাদের মধ্যে রয়েছে। অপরদিকে আমরা দেখেছি যে পূজা কেন্দ্রিক সাধারণ মানুষের যেসব কেনাকাটা এবং সেগুলো কিন্তু বেড়েছে। সব মিলিয়ে ফেনীর যে শারদীয় দুর্গোৎসব পালনের যে প্রস্তুতি হিন্দু ধর্মাবলম্বী এবং সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী সবার কিন্তু তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং ফেনীতে সংখ্যাহীনভাবে উৎসবমুখরভাবে দুর্গাপূজা পালন হবে বলে সব শ্রেণীর মানুষ মনে করছেন। এ ছিল ফেনীর তপোবন আশ্রম থেকে আমাদের কাছে সর্বশেষ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলেমান তালিম, জানাচ্ছিলেন দুর্গাপূজার প্রস্তুতির খবর। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে এই ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্কেল। এ সময় তিনি বলেন, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে পর্তুগাল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্স, বেলজিয়াম সহ আরও বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। অন্যদিকে এই স্বীকৃতির জন্য ক্ষোভ ছাড়লেন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুমকিও দেন তিনি। এদিকে গিডিয়নের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে ৩য় ডিভিশনের সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আইডিএফ। এখন পর্যন্ত ৬৫,২০০-র বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার খুশি কানাডার বাংলাদেশি সহ মুসলিমরা। তবে এর জন্য শুল্ক ইস্যুতে অটোয়াকে আরও মাশুল দিতে হয় কিনা তা নিয়েও শঙ্কিত তারা। ফিলিস্তিনিদের অধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে গুরুত্ব সহকারে কাজ করে যাওয়ার বিকল্প নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পতাকা এভাবেই সারা বিশ্বে উড়বে একদিন। পর্যায়ক্রমে বিশ্বের প্রত্যেকটি দেশ স্বীকৃতি দেবে দশকের পর দশক ধরে নির্যাতিত ফিলিস্তিনিদের নিজস্ব ভূখণ্ডের। যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে কানাডা যা করেছে তা একটি মাইলফলক বলছেন বিশ্লেষকরা। কানাডার মতো আরও কয়েকটি দেশ একই সঙ্গে দিয়েছে আত্মমর্যাদার পথ, অন্যদেরও স্বীকৃতির পথে এগিয়ে নেবে। সারা পৃথিবীর মতো আমাদের এখানেও আমরা প্যালেস্টাইনের জন্য র্যালি করছি। আল্লাহ পাক একটা ফল দিছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই সারা পৃথিবীর প্রতিটা রাষ্ট্র ইনশাল্লাহ প্যালেস্টাইনকে ফ্রি রাষ্ট্র হিসেবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে।
যদিও এখনই আত্মতুষ্টির কিছু নেই, কারণ যুদ্ধ সংঘাতের পাশাপাশি দুর্ভিক্ষ আর ক্ষুধা সংকট তৈরি করে যে জুলুম ইসরায়েল করছে সেটি একযোগে বন্ধ করতে কাজ করতে হবে। এই স্বীকৃতিকে কূটনৈতিক একটা কৌশল বলছেন কোনো বিশ্লেষক। এই স্বীকৃতি একটা বড় চালও হতে পারে, কারণ এসব দেশরাই তো আসলে সহযোগিতা করেছিল, ফান্ডিং করেছিল আপনার এই ফিলিস্তিনের নিপীড়ন নির্যাতনের পক্ষে। তো সেখানে এখন স্বীকৃতি এটার ফলে যদি আমরা বলি যে জেরুজালেম কি তারা পাবে কিনা, এটা ফিলিস্তিনের হবে কিনা, আমরা বলতে পারি ফিলিস্তিনের সীমানা কি হতে পারে। আমাদের জানার ইচ্ছা হচ্ছে যে 1948-49 সালে যে শরণার্থীগুলো বের হয়ে গিয়েছিল তাদের অবস্থান এখন কি হবে। কানাডায় লিবারেল পার্টির সরকার ফিলিস্তিনি সংকটের সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের দিকে গেলেও বিরোধী দল কনজারভেটিভ পার্টি বেশ কঠোর এই বিষয়ে, ধারাবাহিকভাবে এর বিরোধিতা করে আসছে তারা। এছাড়া এমন একটি সময়ে স্বীকৃতি দিল অটোয়া যখন ওয়াশিংটনের সঙ্গে শুল্ক ইস্যুতে খুবই নাজুক অবস্থানে তারা। বিষয়টি নিয়ে বাণিজ্য আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের চাপ আরও বাড়ার শঙ্কা রয়েছে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। শেষ করছি এখন বাণিজ্য, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ভারী বৃষ্টির কবলে রাজধানী, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা, সকালে অফিসগামী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী 3 রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। মাইলস্টোন ট্র্যাজেডির পরেও শাহজালালের রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনের অনিয়মের অভিযোগ। যে একজন 10তলা প্ল্যান নিছে এসপার রুল, কিন্তু সে 12তলা করছে। আমার এসপার ড্রয়িং এটা হলো কিনা সেটা আমি দেখিনি। পশু কোটা ইস্যুতে রাকসুর প্রচারণায় ভাটা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা, আজ থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের একাংশের। এবং জাতিসংঘ অধিবেশনেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ, শুধু প্রতীকী নয়, যুদ্ধ বন্ধে জোরালো পদক্ষেপের দাবি। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।